আপনি প্রতিদিন সকালে আপনার প্রতিবেশীর সাথে হাঁটতে বের হন। আপনার বাসার কাছে তাদের একটি মুদি দোকানও আছে। তবে হঠাৎ করে একদিন সকালে আপনার প্রতিবেশী হাঁটতে বের হয় না, আর তাদের দোকানটাও বন্ধ থাকে। আপনি চিন্তা করলেন, বাসা যেহেতু কাছেই, তবে যেয়ে দেখা যাক। আপনি যেয়ে দেখেন বাসার দরজাটা খোলা, যেটা আপনাকে একটু নার্ভাস ফিল করায়। কিন্তু আপনি ভেতরে ঢুকে আপনার প্রতিবেশীকে খুঁজতে গিয়ে দেখেন আপনার প্রতিবেশী সেখানে নেই, কিন্তু ঝুলে আছে একটি নয়, দুইটি নয়, 11টি লাশ। কাল্পনিক লাগলেও ঠিক এরকমই হয়েছিল। ভারতের দিল্লি শহরের পুরারি এলাকায় 11 জনের অপমৃত্যুর খবর শুধু ভারত নয়, পুরো বিশ্বের শিরোনামে এসেছিল। पुराड़ी में एक ही परिवार के 11 लोगों की मौत का सस्पेंस। 1 জুলাই 2018 দিল্লির বুরারির সন্তনগর গলির একটি বাড়ির ভেতরের ছাদ থেকে 10 জনের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, যেখানে 11তম মৃতদেহটি পাশেই মেঝেতে পড়েছিল। মৃতদের মধ্যে ছিলেন বৃদ্ধা মহিলা, শিশু, পুরুষ এবং যুবতী মেয়েরা। कितने हैं मैंने कितने करे काउंट नहीं किए सर। वो क्या काउंट करेंगे कितने 1 2 3 4 5 6। মৃত ব্যক্তিদের হাত পা বাঁধা ছিল এবং মুখ টেপ দিয়ে বন্ধ করা ছিল। वो डबल डबल नोट क्यों बांध रखा है, आंखें बंद ये बंद, इससे मिस्ट्री। किसी के हाथ बंधे हैं किसी के नहीं बंधे हैं। मदर जो वहाँ है 80 इयर्स ओल्ड, वो क्यों सुसाइड कर रही है, वो ऐसे क्यों लेटी हुई है। এই খবরটি প্রকাশ হতেই চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং লোকজন এই বাড়ির দিকে ছুটতে থাকে। গুজব ছড়াতে থাকে যে হয়তো কেউ পুরো পরিবারকে মেরে ঝুলিয়ে দিয়েছে। দ্রুতই পুলিশ ঘটনাস্থলে আসে এবং তাদের তদন্ত শুরু করে দেয়। তদন্তে পুলিশ বাড়ি থেকে কিছু ডায়েরি উদ্ধার করে, যার ফলে পুরো মামলাটি আয়নার মতো পরিষ্কার হয়ে যায়। পুলিশি তদন্তে এমন কিছু প্রকাশ পায় যেগুলো বিশ্বাস করা কঠিন হয়ে যায়। এই রক্তহীন করা কাহিনীটি চুন্দাবাদ পরিবারের, যাকে প্রতিবেশীরা ভাটিয়া পরিবার হিসেবে চিনত। চুন্দাবাদ পরিবার মূলত হরিয়ানার টোহানার বাসিন্দা ছিল। তবে 20 থেকে 25 বছর আগে পরিবারের মুখ্য ব্যক্তি হরিয়ানা থেকে দিল্লিতে আসেন এবং সেখানেই ব্যবসা শুরু করেন। এরপর একজন ছেলে এবং একজন মেয়েকে রেখে পুরো পরিবার এখানেই থাকতে শুরু করে। এই পরিবারের একটি মুদি দোকান ছিল, যা তাদের বাড়ির ঠিক নিচেই ছিল। আর গত কয়েক বছরে এই পরিবারটি উন্নতি করে এবং প্লাইউডের ব্যবসা শুরু করে। পরিবারের সবকিছু ভালোই চলছিল, কিন্তু 2007 সালে পরিবারের মুখ্য ব্যক্তি ভোপাল সিং এর মৃত্যু হয়। এটি ছিল একটি স্বাভাবিক মৃত্যু। পিতার মৃত্যুর পর পরিবারের ছোট ছেলে লালিত পরিবারের দায়িত্ব নিজের হাতে তুলে নেয় এবং সময়ের সাথে সবকিছু ঠিকভাবেই চলতে থাকে। লালিত প্রতিদিন আশেপাশের লোকদের সাথে সকালে হাঁটতে যেতেন। এছাড়াও পরিবারে যে মুদি দোকানটি ছিল সেটি প্রতিদিন সকাল 5টা থেকে 6টার মধ্যে খুলে যেত, যেখান থেকে লোকেরা প্রায় দুধ নিয়ে যেত। কিন্তু 1 জুলাই 2018-তে পাশেই থাকা গুরচরণ সিং প্রতিদিনের মতো লালিতের বাড়ির কাছে আসেন। তখন দেখেন যে লালিত মর্নিং ওয়াকের জন্য বাড়ির বাইরে বের হননি। এছাড়াও বহু বছর পর এমনটা হয়েছিল যে সকালবেলা লালিতের দোকানটি বন্ধ ছিল। এই পুরো পরিবার তাদের ধার্মিক প্রবণতা এবং সময়ানুবর্তিতার জন্য পরিচিত ছিল। এমন অবস্থায় লালিতের মর্নিং ওয়াকের জন্য না ওঠা এবং দোকান বন্ধ থাকা গুরচরণ সিংকে কিছুটা খটকা দেয়, আর তিনি বাড়ির ভেতরে গিয়ে দেখার সিদ্ধান্ত নেন। যখন তিনি কয়েক কদম বাড়ির দিকে এগোলেন, তখন দেখলেন যে বাড়ির মূল দরজাটি খোলা ছিল। গুরচরণ সিং যেমনি দরজা দিয়ে ভেতরের দিকে যান, তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। এই পরিবারে মোট 11 জন সদস্য ছিল। পুলিশ যখন আসে তখন দেখে যে পরিবারের 11 জন সদস্যই মারা গেছেন। মৃতদের মধ্যে 2 জন পুরুষ, 6 জন মহিলা এবং 2 জন যুবক ছিলেন। তাদের মধ্যে 2 জন ছাড়া বাকি সবার হাত পেছন থেকে বাঁধা ছিল। প্রায় পুরো মুখে কাপড় জড়ানো ছিল, কানে তুলো গজা ছিল এবং তাদের সবার গলায় ফাঁসির দড়ি ছিল। এছাড়া একজন বৃদ্ধা মহিলার মৃতদেহ পাশেই পড়া ছিল। এই দৃশ্য দেখে গুরচরণ সিং হতভম্ব হয়ে যান, আর তিনি চিৎকার করে আশেপাশের লোকজনকে ডাকেন। আওয়াজ শুনে বাকি লোকজনরা সাহায্যের জন্য আসেন। সকলে ভেতরের দৃশ্য দেখে কেঁপে ওঠেন। পরের মিনিটেই পুলিশকে ফোন করা হয় এবং কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। মৃতদের মধ্যে ছিলেন 80 বছরের নারায়ণী দেবী, 57 বছরের প্রতিভা, 50 বছরের ভুবনেশ, 45 বছরের লালিত, 48 বছরের সাবিতা,
42 বছরের টিনা, 33 বছরের প্রিয়াঙ্কা, 25 বছরের নিতু, 23 বছরের মেনকা ওরফে মনু, 15 বছরের ধ্রুব এবং 15 বছরের শিবম। নারায়ণী দেবী ছিলেন এই বাড়ির মুখ্য এবং বয়স্ক সদস্য। লালিত এবং ভুবনেশ নারায়ণী দেবীর ছেলে ছিলেন, আর প্রতিভা ছিলেন নারায়ণী দেবীর মেয়ে। সাবিতা ছিলেন বাড়ির বড় বউ এবং বড় ছেলে ভুবনেশের স্ত্রী। টিনা ছিলেন বাড়ির ছোট ছেলে লালিতের স্ত্রী। প্রিয়াঙ্কা ছিলেন নারায়ণী দেবীর নাতনি অর্থাৎ প্রতিভার মেয়ে, আর নিতু ও মেনকা ছিলেন ভুবনেশের মেয়ে। ধ্রুব ছিল ভুবনেশের ছেলে, এছাড়াও শিবম ছিল লালিতের ছেলে। ঘটনার গুরুত্ব বুঝতে পেরে পুলিশকর্মীরা তাৎক্ষণিকভাবে আরো পুলিশকর্মীদের ডাকেন এবং তারপর সবার মৃতদেহ ফাঁসি থেকে নামিয়ে পরীক্ষা করা হয়। ডাক্তার দ্বারা ঘটনাস্থলে নিশ্চিত করা হয় যে এদের মধ্যে কেউই জীবিত নেই। এরপর তাদের সবার মৃতদেহ পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেওয়া হয়। जब हम लोग ग्राउंड फ्लोर से फर्स्ट फ्लोर के लिए गए, वहीं बॉडियां थी। पहला रिएक्शन हमारा यही था, ओह माय गॉड। एकदम से जो नज़ारा था, देखते ही अंदर घुसते ही फर्स्ट फ्लोर के ऊपर, वो नज़ारा हमेशा आंखों के सामने रहता है। अंदर से भी गल्ट फीलिंग होती है, क्या हुआ। এদিকে 11 জনের মৃত্যুর খবর মিডিয়াতে আসতেই নানা ধরনের কথা উঠতে শুরু করে। প্রথমে সন্দেহ করা হয় যে হয়তো ডাকাতেরা রাতে এই বাড়িতে হামলা চালিয়েছিল এবং লুটপাট করার আগে বাড়ির সকল সদস্যকে হত্যা করে, কিন্তু খুব দ্রুতই এই দাবি পুলিশ অস্বীকার করে, কারণ বাড়ির ভেতরে এমন কিছুই দেখা যাচ্ছিল না যা থেকে লুটপাটের সন্দেহ করা যেতে পারে। ভাটিয়া পরিবারের কিছু পরিচিতজন দিল্লিরই অন্য এলাকায় থাকতেন। তাৎক্ষণিকভাবে তাদের কাছে ওই খবরটি পৌঁছে যায় এবং তারাও এখানে আসেন। এই পরিবারে কেউই বেঁচে ছিল না, শুধুমাত্র নারায়ণী দেবীর সবচেয়ে বড় ছেলে দীনেশ সিং চন্দাওয়াত এবং সুজাতা নাগপাল বাদে। দুজনই ভারতের বিভিন্ন জায়গায় থাকতেন। গুজব আর অস্থিতিশীল এই পরিস্থিতির মধ্যেও পুলিশ তাদের ইনভেস্টিগেশন কন্টিনিউ করতে থাকে। মৃত্যুর কারণ এই বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়ার আগে পুলিশ কর্মীরা পোস্টমর্টম রিপোর্টের অপেক্ষা করতে থাকেন, যে যদি কেউ এই পরিবারকে অচেতন করার জন্য কোনো ঔষধ বা বিষ দিয়ে থাকে তবে ভিসেরা রিপোর্টে অবশ্যই আসবে। কিন্তু যখন পোস্টমর্টম এবং ভিসেরা রিপোর্ট আসে তখন মৃত্যুর কারণ আত্মহত্যা বলা হয়, অর্থাৎ মৃত সকল ব্যক্তি আত্মহত্যা করেছিলেন। আর যখন পোস্টমর্টমে সকল মৃত্যুর কারণ আত্মহত্যা বলা হয় তখন লোকজন বলতে শুরু করে এটা আদৌ সম্ভব একটা পরিবারের সকল সদস্যরা একই সাথে গলায় ফাঁস লাগিয়ে নেবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে পুলিশকর্মীরা বাড়ির ভেতরে তল্লাশি শুরু করেন। পুলিশকর্মীদের ইনভেস্টিগেশনের আগেই মিডিয়া কর্মীরা একটি ধারণা প্রচার করতে শুরু করেন যে হয়তো এই পরিবার জাদুটোনা করছিল, এই কারণেই সবার মৃত্যু হয়েছে। কারণ বাড়ির বাইরের দেয়ালে 11টি পাইপ বেরিয়ে থাকতে দেখা যায়। এর মধ্যে 7টি পাইপ ছিল একদিকে আর বাকি 4টি পাইপ ছিল অন্যদিকে। কাকতালীয়ভাবে মৃত 11 জনের মধ্যে 7 জন ছিলেন মহিলা আর 4 জন ছিলেন পুরুষ। हैरानी की बात थी, इस तरीके से पाइप 7 पाइप नीचे की तरफ झुके हुए थे उनका मुंह, और 4 पाइप बिल्कुल स्ट्रेट थे। मरने वाली 7 फीमेल थी और 4 मेल, और उन पाइप का पैटर्न भी जो है वो बिल्कुल वैसे ही था जैसे कि सबकी बॉडी लटकी हुई थी। 11টি পাইপ লাগানোর পিছনের কারণ বোঝার জন্য পুলিশ সেই শ্রমিককে খুঁজতে শুরু করে। পুলিশের কিছু চেষ্টার পর এই শ্রমিককে পাওয়া যায়। শ্রমিকটি জানায় যে 11টি পাইপ লাগানোর পেছনে কারণ জানতে চাইলে বাড়ির মালিক বলেছিলেন যে আসলে এটি বায়ু চলাচল উন্নত করার জন্য করা হচ্ছে। বাড়ির সাথে জড়িত এই 11টি কাকতালীয়তা কেবল বাড়ির দেয়ালে লাগানো 11টি পাইপের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং পরে জানা যায় যে বাড়ির সামনে যে গ্রিল লাগানো ছিল তাতেও ছিল 11টি রড। এছাড়াও বাড়িতে এমন অনেক জিনিস ছিল যা কেবল 11 সংখ্যাকেই নিদর্শন করে এবং পরিবারের মুখ্য সদস্য ভোপাল সিং মারা যাওয়ার ঠিক 11 বছর পরে এই পরিবারের সবার মৃত্যু হয়। পুলিশ যখন এই 11-এর রহস্য সমাধানের চেষ্টা করছিল তখনই তল্লাশি অভিযানের প্রথম দিনেই পুলিশ একটির পর একটি করে 11টি ডায়েরি খুঁজে পায়। যখন পুলিশকর্মীরা এই 11টি ডায়েরি ঘাঁটতে শুরু করে তখন একটির পর একটি করে সব প্রশ্নের উত্তর মিলতে শুরু করে। শুরুতে যে ডায়েরিটি পাওয়া গিয়েছিল সেটি ছিল প্রিয়াঙ্কার। তাতে সে তার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা লিখছিল। এছাড়াও তার পুরনো প্রেমের কথাও উল্লেখ ছিল। আশ্চর্যের বিষয় ছিল যে প্রিয়াঙ্কা তার পুরনো প্রেমিককে নিজের ভুল বলতে গিয়ে তার মামা লালিতের কাছে ক্ষমা চাইছিল। কেন প্রিয়াঙ্কা লালিতের কাছে ক্ষমা চাইছিল এর উত্তর পুলিশকর্মীরা পরবর্তী ডায়েরির তদন্ত থেকে পান। বাড়ির ভেতরে পাওয়া ডায়েরি অনুযায়ী এইসব মৃত্যুর পিছনে কারণ ছিল লালিতের দ্বারা লেখা কথাগুলো, যার সবকিছু শুরু হয়েছিল 2007 সাল থেকে।
লালিতের বাবার মৃত্যু 2007 সালে হয়। ভাটিয়া পরিবারকে কাছ থেকে জানা লোকজনের মতে লালিত তার পিতার খুব ঘনিষ্ঠ ছিল। যখন বাবার মৃত্যু হয় তখন লালিত খুব ধাক্কা খায় এবং সে একেবারে নীরব হয়ে থাকতে শুরু করে। যদিও সে কিছু সময় পরে স্বাভাবিক জীবনে ফিরে আসে এবং পরিবারের দায়িত্ব নিজের হাতে নেয়। ডায়েরি থেকে নেওয়া তথ্য অনুযায়ী বাবার মৃত্যুর পর লালিত পরিবারের সদস্যকে বলতে শুরু করে যে তার বাবার আত্মা তার সাথে কথা বলে। শুরুতে লালিতের এই কথাগুলো কেউ মনোযোগ দেয়নি, কিন্তু পরে লালিতের সাথে এমন কিছু ঘটনা ঘটে যার ফলে লোকজন লালিতের কথা বিশ্বাস করতে শুরু করে। আসলে বাবার মৃত্যুর পর লালিতের পুরো পরিবারের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হয়ে যায়, কিন্তু কিছু সময় চেষ্টার পর লালিত তার পরিবারের অর্থনৈতিক অবস্থার উন্নতি করে। লোকজন এই সাফল্যের কৃতিত্ব লালিতকে দিচ্ছিল, কিন্তু লালিত সবাইকে জানায় যে আসলে তার বাবার বলে দেওয়া উপায় তার পরিবারের অর্থনৈতিক অবস্থার উন্নতি করেছে। এরপর পরিবারের উপর লালিতের প্রভাব বাড়তে থাকে, কিন্তু এর মধ্যেই প্লাইউডের দোকানে কাজ করার সময় একটি দুর্ঘটনা ঘটে। আর দুর্ঘটনায় লালিতের মাথায় গুরুতর আঘাত লাগে এবং হঠাৎই তার কথা বলার ক্ষমতা চলে যায়। 6 বছর পর্যন্ত তার কণ্ঠস্বর হারিয়ে যায়, কিন্তু হঠাৎ করে একদিন লালিত কথা বলতে শুরু করে। বাড়ির লোকজনকে লালিত জানায় যে তার কথা বলার পিছনে কারণ তার পিতাই, যিনি তাকে দর্শন দেন এবং পথ দেখান। এইসব ঘটনার পর সকলেই লালিতের কথা অনুসরণ করতে শুরু করে। তথ্য অনুযায়ী লালিত প্রায়শই একটি বিশেষ সময় বাড়ির ভেতরে রাখা ডায়েরিগুলোতে লেখার জন্য তার পরিবারের সদস্যদের বলতেন এবং পরিবারের সদস্যরা সেই কথাগুলো অনুসরণ করত। লালিতের মতে সেই কথাগুলো সে নিজে মন থেকে লিখত না, বরং পিতাই তাকে এমনটা করতে বলতেন। इनके पिता की आत्मा इन पर आती थी, ललित, और जो ललित लिखते थे वो ऐसा माना जाता है कि पूरे परिवार का एक कि वो पिताजी का आदेश है। পরিবারের সদস্য প্রিয়াঙ্কার বয়স প্রায় 33 বছর। সে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করত, তবুও তার বিয়ে হচ্ছিল না। এই নিয়ে একদিন লালিত তার ডায়েরিতে লেখেন যে কলা গাছের পুজো করলে তার বিয়ে হয়ে যাবে। পরিবারের সদস্যরা তাই করে, আর কাকতালীয়ভাবে প্রিয়াঙ্কার বিয়ের জন্য একটি ভালো সম্বন্ধও আসে। আর এই ঘটনার কিছুদিনের মধ্যে প্রিয়াঙ্কার বাগদানও হয়, 8 ডিসেম্বরে বিয়ের তারিখও ঠিক হয়। এই গণ আত্মহত্যার পেছনে কারণও ছিল প্রিয়াঙ্কা এবং নিতুর লেখা ডায়েরি, যা লালিতের কথায় লেখা হতো। আসলে লালিত বাড়ির লোকজনকে জানায় যে পরিবারে গত কয়েকদিনে এমন কিছু হয়েছে যার কারণে পিতা অসন্তুষ্ট। এখন যদি তাকে খুশি করতে হয় তবে আমাদের কিছু বিশেষ পূজা করতে হবে। এরপর পিতা আমাদের দর্শন দেবেন এবং সবাইকে বাঁচিয়ে দেবেন, এবং এভাবেই আমরা মুক্তির প্রাপ্তি ঘটাবো। এই বিশেষ পূজাটি রাত 12টা থেকে 1টার মধ্যে করতে হবে। এই পুজোর সময় সবার হাত ও পা বেঁধে দেওয়া হবে, চোখেও কাপড় বেঁধে দেওয়া হবে, এছাড়াও কানে তুলো দেওয়া হবে যাতে তোমাদের মনোযোগ না নড়ে। এবং এরপর পিতা এসে তোমাদের সবাইকে বাঁচিয়ে দেবেন এবং মুখ্য প্রাপ্তি হবে। এসব করার আগে একটি যজ্ঞ করারও পরামর্শ লালিত দেয়। প্রথমে ঠিক হয় এই প্রক্রিয়াটি 30 জুন সম্পূর্ণ হবে, কিন্তু সেই দিন বাড়িতে একজন অতিথি চলে আসে এবং এই প্রক্রিয়াটি সম্ভব হয় না। অতিথি চলে যাওয়ার পর অর্থাৎ 1 জুলাই 2018-তে 12টা থেকে 1টার মধ্যে পরিবারের সদস্যরা প্রথমে বিশেষ পূজা করেন, কারণ এই যজ্ঞ করার জন্য লালিত বলেছিল। এবং এই যজ্ঞের পর লালিত এবং তার স্ত্রী মিলে সবার হাত বাঁধেন, মুখে এবং চোখে কাপড় দিয়ে দেন এবং কানে তুলো দিয়ে দেন, এবং এরপর গলায় ফাঁস লাগিয়ে সবাইকে ছাদ থেকে ঝুলিয়ে দেওয়া হয়। এই প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য তারা 5টি টেবিলও কিনেছিল। সিসিটিভিতেও বাড়ির সদস্যদের দ্বারা টেবিল এবং তার কিনে আনার বিষয়টি নিশ্চিত হয়। একটি টেবিলে 2 জন করে লোক দাঁড়ায় এবং তারপর লালিতের ইশারাতেই লালিত সহ সবাই একসাথে ফাঁসিতে ঝুলে যায়। লালিত সবাইকে নিশ্চিত করেছিল যে ফাঁসিতে ঝোলার সাথে সাথেই পিতা এসে সবাইকে বাঁচিয়ে দেবেন, কিন্তু এমন কিছুই হয় না, আর সবাই অকালে মারা যায়। এরপর এই মামলায় মনোবিজ্ঞানী এবং মনোরোগ বিশেষজ্ঞদেরও সাহায্য নেওয়া হয়। পুরো তদন্ত করার পরে ডক্টররা প্রকাশ করেন যে এই পুরো পরিবার এক প্রকার মানসিক রোগে আক্রান্ত ছিল। মেডিকেল পরিভাষায় এটিকে শেয়ার ডেলিউশন অথবা সাইকোসিস বলা হয়। এই পরিস্থিতিতে পরিবারের একজন সদস্যের মধ্যে কোনো একটি বিভ্রম সৃষ্টি হয় এবং সেই বিভ্রমের বিশ্বাস অন্য লোকজনদের মধ্যেও জাগিয়ে তোলে। এরপর সবাই সেই বিভ্রমের মধ্যে বাঁচতে শুরু করে। And one of the direct results of psychosis is hearing voices. লালিতের সাথে ঠিক এই জিনিসটাই ঘটেছিল। পিতার মৃত্যুর পর সে ধাক্কা খায় এবং পরে তার বিভ্রম হতে শুরু করে যে বাবা তাকে
দর্শন দেন। এরপর যেসব কথা তার মাথায় আসতো সে সেগুলোকে পিতার আদেশ বলে মানতে শুরু করে এবং ধীরে ধীরে এই বিশ্বাসের ভরসায় পুরো পরিবার নিজের হাতেই তাদের জীবন শেষ করে দেয়। 15 বছরের যুবক থেকে শুরু করে 80 বছর বয়সী বৃদ্ধা পর্যন্ত কেউই লালিতের কথা কখনো কারো কাছে উল্লেখ করেনি, কারণ লালিত বাড়ির সকল সদস্যকে সতর্ক করে দিয়েছিল যে এই কথা বাড়ির বাইরে যাওয়া উচিত নয়। 3 বছরের তদন্তের পর পুলিশ কোর্টে ক্লোজার রিপোর্ট ফাইল করে। পুলিশ তাদের চূড়ান্ত রিপোর্টে বলে যে সবাই লালিতের তৈরি করা মায়াবী জগৎ জড়িয়ে নিজের হাতেই তাদের জীবন শেষ করে দিয়েছে। बस सिर्फ एक आदमी था जो इन सबको घुमाते घुमाते यहाँ तक लेके आ गया। ललित, just because of you, everybody has lost their life. मैंने जीवन में पहली बार सभी अपने 11 व्यक्तियों को एक साथ दाह संस्कार होते हुए देखा था। 11 लोग थे, जो सीक्रेट था जो भी था उस रात वो 11 लोगों के साथ ही फिनिश। আপনার কি মনে হয় এটা কি আসলে সাইকোসিস ছিল নাকি প্যারানর্মাল এবং এক্সটার্নাল ফোর্স?